ভেরি গুড ইভিনিং টু অল। কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদেরকে আমি ইনফর্ম করতে হয়ে আমার খুবই ভালো লাগছে বা আমি খুবই আনন্দিত। কেন? তোমাদের জন্য আমি একটি খুবই গুরুত্বপূর্ণ সিরিজ শুরু করেছি। সিরিজটি হলো ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই সিরিজটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই সিরিজে আমরা কি করব, ভারতের স্বাধীনতার প্রাক মুহূর্ত থেকে যখন ভারতের সংবিধান তৈরি করার দাবি উঠেছিল, সেই দাবি থেকে শুরু করে সংবিধান কমপ্লিট হওয়া পর্যন্ত যতগুলা আমাদের আর্টিকেল, পার্ট, শিডিউল রয়েছে সবগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সামনে এই সিরিজের মাধ্যমে নিয়ে আসব। সুতরাং তুমি যদি কোনো পরীক্ষার্থী হয়ে থাকো বা তুমি কোনো এক্সামের প্রিপারেশান করছো, যে কোনো এক্সামের তুমি প্রিপারেশান করছো, এই ক্লাসগুলো আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং বেনিফিট হবে। এমন কোনো পরীক্ষা নেই যে ভারতের সংবিধান থেকে কোশ্চেন আসে না। একদম বেসিক থেকে যেটুকু আমি পারি একদম ইজি ওয়েতে তোমাদেরকে আমি বোঝাতে চেষ্টা করব। সুতরাং সবগুলো ক্লাস তোমরা অ্যাটেন্ড করবে, আমাদের সবগুলো ক্লাস এবং কমপ্লিট সিরিজটা তোমরা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, চলো আমরা শুরু করছি আজকের ক্লাসটা। আমাদের ক্লাস নাম্বার 1 ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে আমরা সিরিজ শুরু করছি সেই সিরিজের। তোমাদেরকে বলি, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা বিভিন্ন সরকারি চাকরির ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো সরকারি চাকরি খুঁজছো বা কোনো এক্সামের প্রিপারেশান করছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অবশ্যই বেলটিকে প্রেস করে রাখবে। আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি এই চ্যানেল থেকে তোমরা কিছু না কিছু বেনিফিটেড হবেই। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, এসএসসি, এমটিএস, সিজিএল, হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন, রেলওয়ে কনস্টেবল, সফেদ, নবোদয় বিদ্যালয় সমিতি, টিআরএলএম, সব কিছুর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। আমাদের নোটসের কোয়ালিটি কেমন হয়ে থাকে আশা করি তোমরা জানো। ভালো তোমরা রেসপন্স পাবে। আমাদের নোটগুলো যদি নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি, এখান থেকে তোমরা ভালো রেসপন্স পাবে। আর আজকের ক্লাসটা আমরা শুরু করছি রাত্রি 7টা থেকে। কন্টিনিউ আমরা সিরিজটা শুরু করব, 1 থেকে 2 দিন গ্যাপে নেক্সট পার্ট আমাদের আসবে। চলো আজকের যে আমরা বেসিক কনস্টিটিউশন শুরু করছি, এখানে আমাদের প্রথম জানতে হবে কনস্টিটিউশন মানে সংবিধান কি। কেন আমরা বেসিক থেকে শুরু করছি, সে কারণে আমরা বেসিক থেকে আলোচনা করে আসব। সংবিধান কি আমাদের প্রথমে জানতে হবে। দেখো সংবিধান কি, আমি ইন্ডিয়ান সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা বলিনি, ফার্স্ট বলেছি আমরা সংবিধান কি। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে সংবিধান কি। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য, যে কোনো রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রত্যেকটি রাষ্ট্রের কিছু বিধি নিষেধ বা নিয়ম কানুন থাকে। এই বিধি নিষেধ বা নিয়ম কানুনের সমষ্টিকে আমরা সংবিধান বলি। ক্লিয়ার কনসেপ্ট একদম। সংবিধান আমরা যে কোনো রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রের কিছু বিধি নিষেধ বা নিয়ম কানুন থাকে, এই বিধি নিষেধ বা নিয়ম কানুনের যে সমষ্টি সেটাকে আমরা সংবিধান বলি। ঠিক আছে, সংবিধান সাধারণত মুখ্যভাবে 2 রকমের হয়ে থাকে। একটি হলো লিখিত সংবিধান যেটা রিটেন কনস্টিটিউশন, অপরটি হলো অলিখিত সংবিধান মানে আনরিটেন কনস্টিটিউশন। বুঝতে পারছো? ওকে, তাহলে রিটেন সংবিধান মানে রিটেন বলতে আমরা তোমরা নর্মালি বুঝতে পারছো, মানে ধরো যে দেশের শাসন ব্যবস্থা বা সম্পর্কিত যে মৌলিক নীতিগুলো, যে নিয়ম কানুনগুলো, এগুলো দলিল আকারে লিপিবদ্ধ থাকে বা দলিল আকারে লিপিবদ্ধ করা হয়, তাকে আমরা রিটেন কনস্টিটিউশন বলি। যেমন আমাদের ভারতের সংবিধান হলো রিটেন কনস্টিটিউশন বা লিখিত সংবিধান। মানে এটা তোমরা বলতে পারো আমাদের ভারতের সংবিধান কিন্তু সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। লিখিত সংবিধান, তুমি যদি বলো যে দাদা কোন কোন কান্ট্রির লিখিত সংবিধান রয়েছে, তাহলে তুমি বলতে পারো আমাদের ভারত। প্রথমে আমরা বলবো ভারত, কারণ ভারতের সংবিধান হলো সবচেয়ে বড় লিখিত সংবিধান। ঠিক আছে, তারপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ওই কান্ট্রিগুলোর সংবিধানও কিন্তু লিখিত, রিটেন সংবিধান। ঠিক আছে, অপরটি হলো কি অলিখিত সংবিধান, মানে যেটা লিখিত বা দলিল আকারে লিপিবদ্ধ নেই, এটাই হলো অলিখিত সংবিধান। ঠিক আছে, মানে তুমি যেমন ধরো বিভিন্ন দেশের যে শাসন সংক্রান্ত যে মৌলিক নীতিগুলো, এগুলো লিখিতভাবে থাকে না, তাহলে কিভাবে এই ধরনের কানুন শাসন নীতি চলে সেটা তুমি মনে করতে পারো ওই দেশের প্রথা অনুসারে বা আচার ব্যবহার অনুসারে, রীতিনীতি অনুসারে বা বিচারালয়ের যে সিদ্ধান্ত, মানে যে সময়ে যে সিচুয়েশনের উপরে বিচারালয়ের সিদ্ধান্তের উপরে নির্ভর করেই ওই দেশের
সংবিধানটা চলে সেটা হলো অলিখিত সংবিধান, মানে এটা লিপিবদ্ধ নেই, কোনো দলিল আকারে নেই, ঠিক আছে। যেমন তুমি বলতে পারো যেমন ব্রিটেনের সংবিধান আমাদের রয়েছে, নিউজিল্যান্ডের সংবিধান, সৌদি আরবের সংবিধান, স্পেনের সংবিধান, এগুলো হলো অলিখিত সংবিধান। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে লিখিত সংবিধান কোন কোন দেশের লিখিত সংবিধান, বা তোমাদের এইভাবেও কোশ্চেন আসতে পারে যেমন ধরো সুইজারল্যান্ডের সংবিধান কি লিখিত সংবিধান, নিম্নে কয়েকটা কান্ট্রি দিয়ে দেবে, এর মধ্যে কোন কান্ট্রির সংবিধান লিখিত সংবিধান, তাহলে এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। অলিখিত সংবিধান এই এক্সাম্পলগুলো বা এই কান্ট্রিগুলোর অলিখিত সংবিধান এগুলো তুমি জানতে হবে। অলিখিত সংবিধান কাদের কাদের বললাম আমি, কোন কান্ট্রি, ব্রিটেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, স্পেন, ঠিক আছে। আর আমাদের লিখিত সংবিধান ভারতের সবচেয়ে বড় সংবিধান, সঙ্গে যুক্তরাষ্ট্র রয়েছে, সুইজারল্যান্ড রয়েছে, তাদেরও লিখিত সংবিধান। তাহলে তুমি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো সংবিধান কি। সংবিধান মুখ্যতর পর দু রকমের হয়ে থাকে, একটি লিখিত সংবিধান, একটি অলিখিত সংবিধান। লিখিত সংবিধান কার কার রয়েছে, লিখিত সংবিধান কি, অলিখিত সংবিধান কোন কোন কান্ট্রি রয়েছে, অলিখিত সংবিধান কি, এতটুকু তোমরা আশা করি সংবিধান কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ওকে, চলো এখন আমরা যাব যে সংবিধান গঠনের পটভূমি। সংবিধান গঠনের পটভূমি মানে পটভূমি বলতে বোঝা যায় কি বুঝো, যে এখন আমাদের ভারতবর্ষের সংবিধান তো লিখিত সংবিধান, যখন আমাদের ভারতবর্ষের সংবিধানটাকে লিখিত আকারে রূপ দেবে এর আগে একটি পটভূমি মানে বানিয়ে নিতে হবে। যেমন পটভূমি বলতে তুমি যেমন সাপোজ ধরো এখানে তুমি একটি নদীর উপর একটি ব্রিজ বানাবে, হ্যাঁ, ব্রিজটা কিভাবে হবে, এই পার থেকে এই পার কতটুকু লম্বা হবে, বা ব্রিজটাতে কতটুকু ফিলার দিলে, কত রড দিলে ব্রিজটা মজবুত হবে, বা কত টনের গাড়ি বা কত টনের ওয়েট এটার উপর যেতে হবে, এর আগে আমাদের একটা পটভূমি বা একটা কি বলতে পারো ব্লু ম্যাপ বানানোর প্রয়োজন পড়ে। ওইটাই হলো সংবিধানের পটভূমি, মানে সংবিধানের রেডি করবে এর আগে দিয়ে একটা ব্লু ম্যাপ বানিয়ে নিয়েছে, এইভাবে করতে হবে, এটা হলো সংবিধানের পটভূমি, ঠিক আছে। ভারতের স্বাধীনতার প্রাক মুহূর্তেই মানে বিশেষ করে স্বাধীনতার প্রাক মুহূর্তে অনেকেই আমাদের দাবি উঠেছিল ভারতের সংবিধানের জন্য, তখনই এই পটভূমিটা বানানো হয়েছিল। আর তোমাদের এখান থেকে কোশ্চেন আসে আমি বলছি কি ভারতের প্রাক মুহূর্তে ভারতের সংবিধান গঠনের জন্য দাবি উঠেছিল। ফার্স্ট দাবি কে উঠিয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট দাবি করেছিলেন এমএন রায়, মানে মানবেন্দ্র রায়, ঠিক আছে। এমএন রায় কত খ্রিস্টাব্দে, 1934 খ্রিস্টাব্দে, একদম তুমি সবগুলো তোমরা মনে রাখবে, হ্যাঁ, 1934 খ্রিস্টাব্দে এমএন রায়, 1934 খ্রিস্টাব্দে এমএন রায় ফার্স্ট ভারতের সংবিধান জন্য বা সংবিধানের রেডি করতে হলে একটি গণপরিষদ গঠন করতে হবে, গণপরিষদের গঠনের দাবি করে রেখেছিল বা করেছিল, ঠিক আছে। ভারতের যখন পটভূমি সংবিধান রেডি করবে তার আগে একটি গণপরিষদ মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি রেডি করতে হবে, গণপরিষদ, ঠিক আছে। ওই গণপরিষদের দাবি উঠেছিল, গণপরিষদ গঠন করবে, গণপরিষদ থেকে একটি খরচা কমিটি তৈরি করবে, সেই খরচা কমিটি প্রথমে হবে, সেই খরচা কমিটির অ্যাকচুয়ালি তৈরি করে প্রথম খরচা কমিটিটাকেই সংবিধান রূপ দেওয়া হবে, ঠিক আছে। তাহলে তোমরা গণপরিষদ বুঝতে পারছো গণপরিষদ কি, এবং গণপরিষদ প্রথম গঠনের জন্য কে দাবি করেছিল এটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। চলো গণপরিষদ, হ্যাঁ চলো। আচ্ছা, আর একটু যদি তোমরা ডিটেলসে জানতে চাও যে গণপরিষদ, অ্যাকচুয়ালি গণপরিষদ হলো ভারতের সংবিধানের রচনার জন্য বিশেষ মানে বিভিন্ন প্রদেশ থেকে এই গণপরিষদটা গঠন কিভাবে হয়েছিল, গণপরিষদটা কি তোমরা বুঝতে পারছো, গণপরিষদটা গঠন কিভাবে হয়েছিল, গঠন যখন হবে তাহলে বিভিন্ন প্রতিনিধি বা বিভিন্ন লোক দিয়ে গঠন করতে হবে। তাহলে প্রতিনিধিরা কোথায় থেকে আসবে, দেখো বিভিন্ন প্রদেশে নির্বাচিত প্রতিনিধি দিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল। এখন বিভিন্ন প্রতিনিধি বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি এনে গণপরিষদটা গঠন করতে হবে। এখন বিভিন্ন দেশ বলতে কোন কোন দেশ থেকে বা কোন কোন ভারতের স্টেট থেকে বিভিন্ন দেশ থেকে গণপরিষদ গঠনের জন্য প্রতিনিধিদের ডাকা হয়েছিল, বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যা এবং মুম্বাই, হ্যাঁ, এই প্রদেশগুলো থেকে গণপরিষদের গঠনের জন্য প্রতিনিধিদের ডাকা হয়েছিল। আচ্ছা, এখন তোমাদের যে এখান থেকে তোমাদের আরেকটি বিষয় জানার দরকার যে গণপরিষদ যে গঠন হয়েছিল এটা কিসের ভিত্তিতে গণপরিষদটা গঠন হয়েছিল। 1946 সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে গণপরিষদটা গঠন করা হয়েছিল, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে তোমাদের কোশ্চেন এই ধরনের আসতে পারে যে গণপরিষদ কবে গঠন করা হয়েছিল, 1946 সালে, ঠিক আছে। কিসের ভিত্তিতে, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা বা ভিত্তি অনুসারে পরিকল্পনা অনুসারে 4টি মূলনীতির ভিত্তিতে গণপরিষদটা গঠন করা হয়েছিল। 4টি মূলনীতির ভিত্তিতে, মানে 4টি মূলনীতি বলতে অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারো যেমন ধরো মূলনীতির বলতে যেমন গণপরিষদের বিভিন্ন প্রদেশ থেকে প্রতিনিধিরা থাকবে এবং সেটা যে প্রতিনিধিরা থাকবে এরা বিশেষ করে ধর্ম, জাতি, হ্যাঁ
হ্যাঁ আধারের অনুসারে, যেমন ধর্মের, যেমন ধরো মুসলিম ধর্ম বলো, হিন্দু ধর্ম বলো, খ্রিস্টান, শিখ, ওই যারা রিপ্রেজেন্ট করে ওই ধর্মগুলোকে, ওই ধর্মগুলো থেকেও প্রতিনিধি থাকবে, বা বিভিন্ন জাতি থেকে, বিভিন্ন কাস্ট থেকে, যেমন বিভিন্ন জাতি কাস্ট রয়েছে তাদের থেকেও জনপ্রতিনিধিরা থাকবে। এইভাবে 4টি মূলনীতির ভিত্তিতে গণপরিষদটাকে গঠন করা হয়েছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে তোমাদের কোশ্চেন আসে যে গণপরিষদ প্রথম কত সালে গঠিত হয়েছিল, তাহলে 1946 সালে, এবং কোন মিশনের পরিকল্পনা অনুসারে গঠিত হয়েছিল, তাহলে বলবে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে গণপরিষদ গঠিত হয়েছিল। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি তুমি বুঝতে পারছো সংবিধান কি। সংবিধান মুখ্যতর উপর 2 রকমের হয়ে থাকে, লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। আমাদের ভারতের সংবিধান হলো লিখিত সংবিধান। এখন আমরা ভারতের সংবিধানে এসে পড়েছি। ভারতের সংবিধানের যখন এসে পড়েছি তখন ভারতের সংবিধান গঠনের জন্য প্রথম পটভূমি যেটা গঠনের জন্য বিভিন্ন প্রদেশ থেকে দাবি করেছিলেন। এর মধ্যে ফার্স্ট দাবি করেছিলেন এমএন রায় 1934 সালে, এবং সেই দাবি অনুসারে গণপরিষদের গঠন করা হয়েছিল। মানে গণপরিষদ যখন সংবিধানটা রেডি করবে, একটা টিম তো বানানো প্রয়োজন, সেই টিমটা গণপরিষদটা গঠন করা হয়েছিল। গণপরিষদটা কত সালে প্রথম গঠন করা হয়েছিল? 1946 সালে। কিসের ভিত্তি করে? সেটা 4টি মূলনীতির উপরে ভিত্তি করে, যেটা আমি বললাম, সব প্রতিনিধি, বিভিন্ন প্রদেশ থেকে প্রতিনিধিরা থাকবে, বা এখানে জাতির আধারের উপরে, ধর্মের আধারের উপরে প্রতিনিধিরা থাকবে। এইভাবে গণপরিষদটা গঠন হয়েছিল। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আসছি। গণপরিষদ যে গঠন হয়েছিল সেটার অস্থায়ী সভাপতি কে ছিলেন, স্থায়ী সভাপতি কে ছিলেন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, সব কিছু আমরা ধীরে ধীরে আসছি। তোমাদের একদম ফুল কনসেপ্ট আমরা যেটুকু ক্লাস করাবো, সিরিজ শুরু করেছি, যেটুকু ক্লাস করাবো, এর মধ্যে যে কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে, প্রবাবলি যে কোশ্চেনগুলো আসতে পারে, সব কিছু তোমাদেরকে আমি করিয়ে দেবো। মাই ডিয়ার স্টুডেন্ট, এতটুকু তোমরা মানে মাথায় রাখো, আমি এখন যে কোশ্চেনগুলো করাচ্ছি, এই কোশ্চেনগুলোই তুমি বিভিন্ন এক্সামে পাবে, বা বিভিন্ন কোশ্চেনের প্রশ্নপত্র তুমি ঘাটাঘাটি করে দেখবে, এই কোশ্চেনগুলোই থাকবে। ঠিক আছে, চলো এতটুকু যদি বুঝে থাকো, আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, কেন আমরা প্রথমে কনসেপ্ট আলোচনা করব, এই কনসেপ্টগুলো আমাদের বুঝতে হবে, এবং এই কনসেপ্টের উপরে কি এমসিকিউ থাকবে সেগুলো আমি তোমাদেরকে একটি একটি করে দেখিয়ে দিচ্ছি। দেখো এমসিকিউ প্র্যাকটিস, প্রথমে আমরা চলে যাচ্ছি। প্রথম কোশ্চেনটা কি দেখো, গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে গঠিত হয়? এখনই আমি আলোচনা করছি, তাহলে তোমার কাছে জলের মতন হয়ে গেছে, তুমি আনসার দাও। কোশ্চেন জানাও, গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে গঠিত হয়? কবে গঠিত হয় এক্ষুনি আমি তোমাদেরকে বললাম, বলো আনসার বলো সকলে। ইয়েস, 1946, ঠিক না? এক্ষুনি বললাম না 1946 ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে গণপরিষদটা গঠন করা হয়েছিল, এক্ষুনি তো বললাম। ইয়েস, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, যদি তুমি কনসেপ্টটা সুন্দরভাবে বুঝে নাও, আমাদের সিরিজটা কমপ্লিট করে নাও, এখান থেকে খুঁটি নাটি দেখো, এমসিকিউ আকারে আমি জাস্ট 5, 7টা 10টা কোশ্চেনের প্র্যাকটিসের জন্য রাখবো। এর থেকে আমি এক্সট্রা অনেক কিছু আলোচনা করে দেবো, যেখানে থেকে তোমাদের যদি কোশ্চেন আসে এগুলো তুমি পারবে। যেমন আমি আলোচনা করে দিলাম যে লিখিত সংবিধান কোন কোন প্রদেশগুলো এক্সাম্পল হিসাবে বলে দিলাম, অলিখিত সংবিধান কোন কোনগুলো এক্সাম্পল হিসাবে বলে দিলাম। এগুলো তোমাদের পরীক্ষা কোশ্চেন আসতে পারে। প্রথম কে দাবি জানিয়েছিলেন? এমএন রায় দাবি জানিয়েছিলেন। এবং এমএন রায় যে খুব একজন, এমএন রায় কে ছিলেন এটাও তোমাদেরকে আমি বলছি, ধীরে ধীরে আমি আসছি। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেশন। ঠিক আছে, চলো, কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হলো? এক্ষুনি আমি বললাম, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে 1946 সালে গণপরিষদ গঠিত হয়েছিল, এবং এখানে মুখ্য 4টি বিষয়ের উপরে জোর দিয়ে গণপরিষদটা গঠন করা হয়েছিল। 4টি বিষয় কী কী এখন আমি বললাম তোমাদেরকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো, এতটুকু যদি তোমরা বুঝে থাকো বা ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডো 1 লাইক ফর ইনক্রিজিং মি। ঠিক আছে, একটি লাইক তোমরা প্লিজ করে দাও, যাতে আমি আমাকে আরও মোটিভেট করার জন্য। ঠিক আছে, চলো 3 নম্বর কোয়েশ্চেন দেখো, দেশে গণপরিষদ গঠনের প্রথম দাবি কে তুলেছিলেন? দেশে, যেটা আমি এক্ষুনি তোমাদেরকে ডিটেলসে বললাম, দেশে গণপরিষদ গঠনের প্রথম দাবি কে উঠিয়েছিলেন? মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় মানে এমএন রায় প্রথম দাবি উঠিয়েছিলেন। গণপরিষদ গঠনের প্রথম দাবি উঠেছিলেন দেশের মধ্যে কত সালে? 1934 সালে। আমি এখনই তোমাদেরকে বললাম 1934 সালে দেশে গণপরিষদ গঠনের দাবি প্রথম তুলেন মানবেন্দ্রনাথ রায়, এমএন রায়, 1934 সালে। ঠিক আছে, এখন এমএন রায়, এখানে আরেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আসে যে এমএন রায় কে ছিলেন? এমএন রায় কে ছিলেন? বা এইভাবে কোশ্চেনটা এইভাবেও আসে যে ভারতের মনে রাখবে, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে? ভারতের মধ্যে মনে রাখবে, ভারতের কমিউনিস্ট পার্টি, যে আমাদের কমিউনিস্ট পার্টি সকলেই জানো, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাকে, সেটা হলো এমএন রায়। বুঝতে পারছো এমএন রায় কে ছিলেন? ইয়েস, তাহলে কোশ্চেনটা এইভাবে আসতে পারে, ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাকে, তাহলে এমএন রায় বলবে। বা এমএন রায় কে ছিলেন, বা এমএন রায় কোন পার্টির প্রতিষ্ঠা করেছিলেন? নিচে অপশনে এমসিকিউ আকারে অনেকগুলো থাকবে, তাহলে তুমি কমিউনিস্ট পার্টি আনসার করতে হবে। বুঝতে পারছো আশা করি? ওকে, যদি কোনো ডাউট থাকে অবশ্যই বলবে, আমি নেক্সট সেশন আরও
বেটার করতে চেষ্টা করবো, আরও বেটার করতে চেষ্টা করবো। আমি দেখো অনেস্টলি তোমাদেরকে আমি বলছি, আমি আমার দ্বারা যেটুকু আমি পারি তোমাদেরকে আমি বেটার থেকে বেটার দিতে চেষ্টা করি, বেটার থেকে বেটার দিতে চেষ্টা করি। সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন এক্সামে তুমি দেখতে পাচ্ছ আমাদের স্টুডেন্টরা, আমাদের যারা ফলো করে রয়েছে তারা মোটামুটি ভালো সাকসেস রেট, তাদের খুব ভালোই আনসার করতে পেরেছো। গত পরশু দিনের আগের দিন দেখেছো টিটিএডিসির এক্সাম হয়েছে, কোশ্চেন কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল, মানে কোশ্চেন যে প্রেজেন্ট করছে ওরা খুবই মানে কোশ্চেন এত একটা টাফ হয়নি, কোশ্চেন ইজি হয়েছে, বাট তারা যে প্রেজেন্টটা বা তোমাদের থেকে যে ফিডব্যাক নিয়েছে ওরা ওইটা একটু ক্রিটিক্যাল টাপের নিয়েছে, ঠিক আছে। সুতরাং তোমাদের যদি সব কিছু না জানা থাকে, তুমি এমসিকিউ আকারে পেয়েছো বলে তুমি থাউগা গেস করে নেগেটিভ মার্ক নিয়ে আনসার দিয়ে দেবে, ওই সুবিধাটা নেই, ঠিক আছে। কোশ্চেন অনেকটা টাফ হয়েছে, কনফিউজড অনেক স্টুডেন্টরা হয়ে গেছে, বাট আমাদের যারা ফলো করেছে, আমাদের নোট যারা ফলো করেছে, আমাদের সাজেশন যারা ফলো করেছে, তুমি দেখেছো অনেকে খুব ভালো এক্সাম দিয়েছে, ফিডব্যাক আমাকে খুব ভালো জানিয়েছে, ফিডব্যাক খুব ভালো এক্সাম হয়েছে, ঠিক আছে। সকলের তো এক্সাম ভালো হবে না, এটা স্বাভাবিক, ঠিক না। নোট যতজন নিয়েছে সকলেও চাকরি পাবে না, সকলেও হবে না, এটা তোমাদেরও বুঝতে হবে। এর মধ্যে ভালো যারা করবে, এক্সট্রা নিজের থেকেও কিছু বের করবে, অবশ্যই তারা ভালো হয়েছে। আমি আগে তোমাদেরকে বলেছিলাম যে এক্সট্রা কিছু হবে, টিটিএডিসি এক্সামে এক্সট্রা কিছু হবে, এক্সট্রা পড়তে হবে, কোশ্চেন আউট অফ সিলেবাস আসবে, আমি আগে তোমাদেরকে সেটা বলে দিয়েছিলাম, যে সেটাই হয়েছে। সুতরাং তোমাদেরকে আমি যেভাবে গাইড করছি, যেভাবে বলছি, তোমরা কথা শুনে আমাদের ফলো করে তুমি অ্যাডভান্স হও, দেখবে তুমি ভালো সাকসেস পাবে, ভালো কিছু করতে পারবে, ঠিক আছে। চলো 4 নম্বর কোশ্চেন দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? গণপরিষদের প্রথম অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখান থেকে অনেকটি কোশ্চেন থাকে, আমি ডিটেলসে আলোচনা করব, তোমরা বুঝতে চেষ্টা করো। গণপরিষদের প্রথম অধিবেশন, যে গণপরিষদ গঠিত হয়েছিল, কিসের আধারে গঠিত হয়েছিল গণপরিষদ, সব কিছু ঠিকঠাক আছে। এখন গণপরিষদ কি করেছিল? অধিবেশন শুরু করেছিল, যে ভারতের যে খসড়া রেডি করতে হবে, ভারতের কনস্টিটিউশনটাকে রেডি করতে হবে। তাহলে ভারতের গণপরিষদের যে প্রথম অধিবেশনটা, সেটা কত খ্রিস্টাব্দে বসেছিল? গণপরিষদের প্রথম অধিবেশনটা বসেছিল 1946 সালের 9 ডিসেম্বর। 1946 সালের 9 ডিসেম্বর, ঠিক আছে। কোথায় বসেছিল? দিল্লির কনস্টিটিউশন হলে। দিল্লির কনস্টিটিউশন হলে 1946 সালের 9 ডিসেম্বর ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল। বুঝতে পারছো? তুমি ইমাজিন করো প্রথম অধিবেশন। আরেকটি কথা তোমাদেরকে বলে দিই, সর্বমোট গণপরিষদের 11টি অধিবেশন হয়েছিল। কতটি? 11টি অধিবেশন হয়েছিল টোটাল, ঠিক আছে। প্রথম অধিবেশন 1946-এর 9 ডিসেম্বর হয়েছিল। কোথায় হয়েছিল? দিল্লির কনস্টিটিউশন হলে, ঠিক আছে। এই অধিবেশনের আচ্ছা, এই কোশ্চেনটা আমি পরে আসছি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। আচ্ছা, পরে আসছি। চলো, এই অধিবেশনটা কতদিন চলেছিল? এটা 23 ডিসেম্বর পর্যন্ত চলেছিল। 23 ডিসেম্বর মানে 11 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর, টানা কয়দিন হয়েছে হিসাব করে নাও। এতদিন পর্যন্ত এই গণপরিষদের প্রথম অধিবেশনটা চলেছিল, 23 ডিসেম্বর। তাহলে লাস্ট ডে কত ছিল? 23শে ডিসেম্বর। একদম ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা আমরা আসছি, হ্যাঁ। গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয়েছিল? সর্বশেষ অধিবেশন কবে হয়েছিল গণপরিষদের? সেটা হয়েছিল 1950 সালের 24শে জানুয়ারি। 1950 সালের 24শে জানুয়ারি। এখন আমরা আলোচনা করেছি গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল, 1946-এর 9 ডিসেম্বর, এবং সর্বমোট অধিবেশন হয়েছিল 11টি, ঠিক না। প্রথম হয়েছিল 1946-এর 9 ডিসেম্বর, এবং লাস্টের যে 11 নম্বর অধিবেশনটা হয়েছিল 1950 সালের 24 জানুয়ারি, ঠিক আছে। অপশন সি মনে রাখবে টোটাল অধিবেশনের মধ্যে। এখন আমি ডিসকাস করেছি আরেকটা জিনিস তুমি মনে রাখবে, আমি আগের কোশ্চেনেই বলার ছিল বলিনি, আরেকটা কোশ্চেন মনে রাখবে, যে গণপরিষদের যে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল সেটা 1946-এর 9 ডিসেম্বর। এই দিন থেকেই মনে রাখবে, এই দিন থেকে সংবিধানের রচনার কাজ শুরু হয়েছিল। প্রথম অধিবেশন বসেছিল 1946-এর 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। এই দিন থেকেই ভারতের সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল। যদি তোমাদের কোশ্চেন আসে ভারতের সংবিধান রচনার কাজ কবে থেকে শুরু হয়েছিল, তাহলে তুমি কি বলবে? গণপরিষদের যে প্রথম অধিবেশনের ডেটটা সেটাই বলবে, 1946-এর 9 ডিসেম্বর। একদম ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। যেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসুক না কেন, তোমাদের যেহেতু না মিস হয়, আমাদের যারা ফলো করে রয়েছে, আমাদের যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের যেহেতু মিস না হয়, তার জন্য আমি যেটুকু পারি আমি প্রয়াস চালিয়ে যাব। তোমরা শুধু আমাদের সঙ্গে থাকবে, আমাদের শুধু একটু সাপোর্ট করবে, ঠিক আছে। চলো 6 নম্বর কোশ্চেনটা কি দেখো, গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এই যে কোশ্চেনটা, তুমি ভালো করে কোশ্চেনটা ফলো করো এবং আনসার কি দেবে তুমি বলো। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? আমরা জানি গণপরিষদের সভাপতি, অস্থায়ী সভাপতি একজন ছিলেন, তারপরে স্থায়ী সভাপতি নিয়োগ করা হয়েছিল।
অস্থায়ী সভাপতি যেদিন ফার্স্ট গণপরিষদ 1946 সালের 9 ডিসেম্বর প্রথম অধিবেশন বসেছিল দিল্লির কনস্টিটিউশন হলে, ওই দিনকে কিন্তু অস্থায়ী সভাপতি গঠন করা হয়েছিল। কাকে গঠন করা হয়েছিল? সচিনানন্দ সিনহাকে। সচিনানন্দ সিনহাকে গঠন করা হয়েছিল। কিসের ভিত্তিতে করা হয়েছিল? ওইখানের মধ্যে যতজন সদস্য ছিলেন এদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন সচিনানন্দ সিনহা। সেই কারণে সবাই মিলে সচিনানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি রূপে ওই দিনকে মানে নির্বাচিত করেছিল। কোন দিনকে? ওই প্রথম দিনেই 1946-এর 9 ডিসেম্বর। বুঝতে পারছো? অস্থায়ী সভাপতি রূপে। তাহলে এখানে কি বলা হয়েছে? গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? তাহলে প্রথম অধিবেশনের সভাপতি অবভিয়াসলি অস্থায়ী সভাপতির কথাই বলা হয়েছে, তাহলে সচিনানন্দ সিনহা। যদি কোশ্চেনটা থাকতো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে, তাহলে তুমি কি দেবে? সচিনানন্দ সিনহা। এটা মনে রাখবে, প্রথম অস্থায়ী সভাপতি এবং প্রথম সভাপতি অধিবেশনের সেম, সচিনানন্দ সিনহা। বুঝতে কোনো ডাউট নেই? একদম ক্লিয়ার কনসেপ্ট? ওকে, চলো নেক্সট কোশ্চেনে কি, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? এতক্ষণ আমরা পেয়েছি গণপরিষদের প্রথম সভাপতি এবং অস্থায়ী সভাপতি একই, সচিনানন্দ সিনহা। এখন বলেছে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন। দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946 সালের 9 ডিসেম্বর। 9, 10, 11 তারিখ 11 তারিখ কি হয়েছিল? স্থায়ী সভাপতি ওরা নির্বাচিত করেছিল কাকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। মানে সংবিধানের যে গণপরিষদের যে অধিবেশনের তৃতীয় দিনের স্থায়ী সভাপতি, তৃতীয় দিনেই স্থায়ী সভাপতি চুনাও করে নিয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। প্রথম তো অস্থায়ী রূপে সচিনানন্দ সিনহাকে বয়োজ্যেষ্ঠ ছিলেন, ওনাকে দিয়ে অস্থায়ী সভাপতির করে গণপরিষদের অধিবেশনটা শুরু করেছিল, চালিয়েছিল। তৃতীয় দিনের মাথায় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত করা হয়েছিল। তাহলে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আশা করি এখান থেকে যেটুকু আমরা আলোচনা করেছি, যেভাবে ঘুরিয়ে ফিরে আসুক টুকা টাকা যে কোশ্চেনই তোমাদের কোনো সমস্যা হবে না। এতটুকু তো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। চলো তাহলে আজকে আমরা যেটুকু করেছি, আগামীকালকে, দ্যাট মিনস আগামীকালকে পারবো না, 1 থেকে 2 দিন গ্যাপে, কেন আমি নিজের পার্সোনাল কাজে বা তোমরা জানো আমি অন্য মানে প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছি, ওই কাজ করি, আমি এতটা টাইম পাই না, সেই কারণে তোমাদেরকে ক্লাস কিছু গ্যাপ রয়েছে। হ্যাঁ, যাই হোক 1-2 দিনের মধ্যে আমাদের সিরিজ শুরু করেছি, সিরিজটা কমপ্লিট করব, প্রমিস। ঠিক আছে, চলো 1-2 দিনের মধ্যে আমরা যে নেক্সট ক্লাসটা, যে সেশনের নাম্বার 2 ক্লাসটা নিয়ে আসবো, সেই ক্লাসে আমরা কি আলোচনা করব? খরসা কমিটি সংবিধানের প্রস্তাবনা। মানে গণপরিষদ গঠন হয়েছে, এখন খরসা কমিটি রেডি করা হবে এবং সংবিধানের যে প্রস্তাবনাটা, মানে সংবিধানের প্রস্তাবনা কিভাবে সংবিধানটা হবে, কি হতে পারে, কিছু সবকিছু আমরা ডিটেলস নেক্সট ক্লাসে, আমাদের টপিক থাকবে খরসা কমিটি সংবিধানের প্রস্তাবনা, এবং এই দুটা টপিকের উপর যা এমসিকিউ আসবে সবগুলো আমরা প্র্যাকটিস করব। ক্লিয়ার? চলো তাহলে আবারও তোমাদেরকে বলছি, তোমরা সঠিকভাবে ভালো করে প্রিপারেশন করো। একটি সরকারি চাকরি পাওয়াটা আজকের দিনে খুবই কঠিন। যদি সঠিকভাবে প্রিপারেশন করা যায়, নিজেকে সঠিকভাবে তৈরি করা যায়, তাহলে খুবই ইজি। দেখো, একটি সরকারি চাকরি তুমি পেয়েছো মানে তোমার লাইফ সারা জীবনের জন্য সিকিউর। তার জন্য তোমাকে অনেক মেহনত করতে হবে, অনেক খাটতে হবে। এত আসান না ভাই, এত ইজি না যে একটা সরকারি চাকরি পেয়ে। কম্পিটিশন হিউজ। তুমি বুঝতে পারছো না, 110টি পোস্টের জন্য 28-30 হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করে, 28-30 হাজারের মধ্যে তুমি 110-এর মধ্যে একজন হবে। তার মানে তোমাকে কতটা পরিশ্রম করতে হবে, কতটা খাটতে হবে। একদম হিউজ, দিন রাত্র হিউজ খাটো, হিউজ লেগে থাকো, দেখবে হবে। যেটা তুমি মনের থেকে চাও এবং সঠিক মেহনত করো, ভগবানও তোমাকে দেবেই। এটা আমি বিলিভ করি, বিশ্বাস করি। আর আমরা সবসময় বলি, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, যেটুক হেল্প পারি আমি, আমার দ্বারা হবে আমি তোমাদেরকে হেল্প করব। এতটুকু তোমাদেরকে আমি প্রমিস দিয়ে বলতে পারি, দাদাকে এতটুকু বিশ্বাস করতে পারো, যেটুকু হেল্পের প্রয়োজন আমরা করব। অবশ্যই বিভিন্ন আপডেটের জন্য, প্রিপারেশনের জন্য আমাদেরকে ফলো করবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন দর্শক হলে। আর এতটুকু তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব, এই যে সেশনটা, ক্লাসগুলো তোমরা একটু শেয়ার করে দাও, তোমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে একটু শেয়ার করে দাও। সকলেই ক্লাসটি দেখো, শুনো, একটু বেনিফিটেড হোক, তাহলে আমারও ভালো লাগবে। চলো সকলকে শেয়ার করে দাও। আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করোনি, ম্যাক্সিমাম তোমরা জয়েন রয়েছো, যারা জয়েন করোনি কর্মবার্তা অনলাইন সার্চ করবে, টেলিগ্রাম অ্যাপে গিয়ে পেয়ে যাবে আমাদের গ্রুপটা, জয়েন করে নেবে। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপেরও
একটি লিঙ্ক রয়েছে, আমাদের গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা জয়েন করবে। ফেসবুকেরও লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানেও তোমরা জয়েন করে থাকবে। তাহলে নেক্সট আগামী সেশনে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এর মাঝখান দিয়ে অনেক ভিডিও আসবে, এগুলোও ফলো করবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।